হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। সবাই ভালো আছো? জি ম্যাম ভালো। আচ্ছা, সরি আমরা চেয়ারম্যান স্যারের সাথে একটু ছিলাম, একটু দেরি হলো। যাই হোক, আমরা শুরু করছি। আচ্ছা, গতদিন আমরা জাস্ট শুরু করেছিলাম, একটু এই পর্যন্ত এসে মনে হয় থেমেছিলাম। তো আমরা ওটা একটু দেখে যাই যে আসলে ক্লাইমেটোলজি মানে কি, এই দরজাটা কি, ক্লাইমেটোলজি মানে কি সেটা আমরা দেখলাম। এটা কি নিয়ে ডিল করে সেই কথা, সেটুকু আমরা জাস্ট গতটুকু দেখেছি। এবং আসলে আমরা দুটো ছবি দেখে লাস্ট ক্লাসে যেটা আমরা শেষ করেছি সেটা হচ্ছে যে সেই ছবি দুটা মেইনলি হচ্ছে, এটা একটা ছিল আর একটা হচ্ছে কোথ থেকে ক্লাইমেট শব্দের উৎপত্তি হলো, সেই অক্ষরেখাকে বেস করে কেন অক্ষরেখাকে হাইলাইট করা হলো সেটাও আমরা মেইনলি বলতে চাচ্ছি এখানে। যে ওয়েদারের মোস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ক্লাইমেটোলজি, সেটা হচ্ছে ইনসোলেশন বা সৌরতাপ। আসলে এই সৌরতাপের বন্টন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেখেই আসলে এক এক জায়গার ক্লাইমেট বা ওয়েদার এক এক রকমের। এই জন্যই মেইনলি আমাকে এই অক্ষরেখাকে বেস করে কিন্তু আমার এই ক্লাইমেটোলজি কে ভাগ করা হয়। তো আমরা মোটামুটি এই পর্যন্ত এসে আমরা লাস্ট দিন থেমেছিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা কালার, অর্থাৎ ট্রপিক্যাল জোন, টেম্পারেট জোন এবং পোলার জোন। তাহলে এই তিনটা জোন যে কোন জায়গায় কেন এটাকে ট্রপিক্যাল বলছি, কেন এটাকে টেম্পারেট বলছি, কি তার বৈশিষ্ট্য, সেগুলো আমরা ডে বাই ডে সামনের দিকে জানতে থাকবো। তাহলে আমরা আজকে যেটা দেখি সেটা হচ্ছে ক্লাইমেটোলজি এবং মেট্রোলজি। এগুলো হচ্ছে বেসিক জিনিস। তার মানে ক্লাইমেটের সাথে মেট্রোলজির একটা সম্পর্ক আছে। আমরা কিন্তু মেট্রোলজির অনেক কিছুই জানি, আবার ক্লাইমেটোলজিরও অনেক কিছু জানি, কিন্তু ইন্টারনাল দুজনের কি রিলেশন বা দুইটা কেন একটা আরেকটার সাথে এভাবে আষ্টে পৃষ্ঠে আছে, সেই জিনিসগুলো আমরা আজকে একটু দেখবো যে হোয়াট আর দ্য রিলেশন বিটুইন ক্লাইমেটোলজি অ্যান্ড মেট্রোলজি। এগুলো আমাকে বেসিক জিনিস জানতে হবে। ক্লাইমেটোলজি ইজ ক্লোজলি রিলেটেড টু মেটেরোলজি। তার মানে সবচাইতে কাছের এবং সবচাইতে বেশি যার সাথে নির্ভরশীল বা যার সাথে সম্পর্ক ক্লাইমেটের, সেটা হচ্ছে মেটিওরোলজি। Meteorology deals with the day-to-day atmospheric conditions and their causes. তাহলে আমরা বলছি ক্লাইমেটোলজি একটা জিনিস এবং মেট্রোলজি আর একটা জিনিস, দুটো আলাদা ডিপার্টমেন্ট। তোমরা হচ্ছে দেখো, আমরা জিওগ্রাফিতে পড়ছি ক্লাইমেটোলজি, আবার তিন তালাতেই যদি আমরা উঠে যাই মেট্রোলজি আলাদা একটা ডিপার্টমেন্ট। তাহলে আবার আমরা বলছি এটা খুব ক্লোজলি রিলেটেড। অর্থাৎ মেট্রোলজি কি কাজ করছে, বিভিন্ন অ্যাটমসফিয়ারিক যেসব কন্ডিশনস আছে সেগুলা ডে টু ডে আপডেট দিচ্ছে। এখন সেই জন্য আগে মেট্রোলজিটা কি সেটা বোঝার চেষ্টা করো। মেট্রোলজি ডিলস উইথ দ্য ডে টু ডে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস অ্যান্ড দেয়ার কজেস। তার মানে ওই কন্ডিশনস গুলা এবং কেন ওগুলো চেঞ্জ হচ্ছে সেই কারণগুলা নিয়ে ডিল করে হচ্ছে মেট্রোলজি। কোথাকার? অ্যাটমসফিয়ারিক বিভিন্ন কন্ডিশনস নিয়ে। মেট্রোলজি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফিজিক্স অফ দ্য অ্যাটমসফিয়ার। আরো একটা মেট্রোলজির সুনির্দিষ্ট আরো একটা দিক আছে। সে কি করছে যে অ্যাটমসফিয়ারের অনেক রকমের অনেক কিছু আছে, তার মধ্যে শুধু হচ্ছে ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান বলি আমরা যাকে, পদার্থবিদ্যা বলি আমরা যাকে, তার মানে ফিজিক্স একটা জিনিস, একটা সাবজেক্ট, কেমিস্ট্রি একটা সাবজেক্ট, তোমরা জানো। তাহলে ফিজিক্স কার সাথে কাজ করছে? মেট্রোলজি নিয়ে। এবং মেট্রোলজি কি করছে? শুধুমাত্র অ্যাটমসফিয়ারিকের আবার অনেক কিছু আছে, অনেক দিক আছে, তার মধ্যে শুধু ফিজিক্স যেই পার্টটুকু সেইটুকু নিয়ে ডিল করে হচ্ছে মেট্রোলজি। Meteorology uses the methods of physical science to interpret and explain the atmospheric process. তারপরে আবার কি করছে দেখো,
এটা ফিজিক্যাল সায়েন্সকে দিয়ে বা ফিজিক্যাল সায়েন্সের যেসব নিয়ম নীতি বা যেসব ফর্মুলা আছে সেগুলো দিয়ে ইন্টারপ্রেট করছে কি এক্সপ্লেন দ্য অ্যাটমসফিয়ারিক যে প্রসেসগুলো কেন চেঞ্জ হচ্ছে। আমি একটা সহজ উদাহরণ দেই, সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ কিন্তু কুয়াশা ছিল 9টা পর্যন্ত, দেখো 9টার পর থেকে রোদ ওঠা শুরু করলো, এখন কুয়াশাগুলো আস্তে আস্তে কাটা শুরু করলো, তাই না? এখন আস্তে আস্তে রোদের তাপ বাড়ছে, টেম্পারেচার বাড়ছে। আবার যখন এখন এই যে দিনের আলো বা সূর্যের তাপ যত প্রখর হবে তত কি হবে, বা যে সমুদ্রের উপরে যে পানি আছে, সমুদ্রেতে যে পানি আছে সেটা বাষ্পীভূত হয় কিসের জন্য? টেম্পারেচারের জন্য। বাষ্পীভূত হয়ে সেটা চলে যায় কোথায়? অ্যাটমসফিয়ারে। সেখানে যে আবার সেটা কি হলো, তার মানে কোন ফর্মে গেল? বায়বীয় ফর্মে গেল। ওখানে যে আবার কি হচ্ছে? কনডেন্স বা ঘনীভূত হচ্ছে, হয়ে আবার সেটা একটা জায়গায় না একটা জায়গায় দীর্ঘ কয়েকদিন থেকে 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 সেখান থেকে কি হয়? বৃষ্টি হয়। তাহলে এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে কিসের জন্য? এর পেছনে কে কাজ করছে? এক কাজ করছে টেম্পারেচার, আর কাজ করছে কি সেই প্রসেসগুলো। অর্থাৎ এই গরমের জন্য পানি বাষ্পীভূত হয়ে উঠে গেল, আবার ঠান্ডার জন্য সেটা ঘনীভূত হলো, আবার এক পর্যায়ে যখন আসে মেঘের মধ্যে ভেসে থাকতে পারবে না তখন সে নেমে আসে বৃষ্টি হয়ে। এই যে প্রসেসগুলো, 3টা আলাদা আলাদা প্রসেস, এই প্রসেসের ফিজিক্যাল যে দিকগুলো সেগুলাই আসলে দেখছে কে? মেটেরোলজি। আচ্ছা, ক্লাইমেটোলজি collects and interpret the data observed by meteorology to investigate the spatial patterns of climate and interaction. তার মানে কি করছে ক্লাইমেটোলজি? কি কালেক্ট করছে, কিভাবে ডাটাটাকে সে অবজার্ভ করছে এবং মেট্রোলজি ইনভেস্টিগেট করছে, করে ফাইনালি সে একটা কি করছে দেখো, স্পেশাল প্যাটার্নস অফ ক্লাইমেট অ্যান্ড ইটস ইন্টারাকশন। তার মানে সে খুঁজে খুঁজে আসলে বলতে পারে যে কোন জায়গার কোন ধরনের ক্লাইমেট আছে এবং কেন ওরকম ক্লাইমেট ওখানে হলো। একটু আগের ছবিটার কথাই যদি আমরা বলি যে টেম্পারেট জোন এবং ট্রপিক্যাল জোন, টেম্পারেট জোন যেটা ছিল সেটা গ্রিন কালার, ট্রপিক্যাল যেটা ছিল রেড কালার। কেন ওইখানে ট্রপিক্যাল হলো? তার মানে ট্রপিক্যাল বৈশিষ্ট্য আছে কিছু, অনেক বৃষ্টি হবে, অনেক সূর্যতাপ থাকবে, হ্যাঁ, এই যে অনেক এক্সট্রিম সিচুয়েশন, এই জন্য ওটাকে আমরা বলছি ট্রপিক্যাল ক্লাইমেট। আবার টেম্পারেটে তার চেয়ে খানিকটা কম, পোলারে যাও একেবারেই অন্যরকম। এই যে জিনিসটা এক এক জায়গায় এক এক রকমের হচ্ছে, তার মানে তার পেছনে কারণ আছে। সেই প্রসেসগুলাই কিন্তু কে দেখছে? ক্লাইমেটোলজি দেখছে। এবং ক্লাইমেটোলজি যখন এই ইনভেস্টিগেট গুলা করে ফেলে তখন সে বলতে পারে যে কেন এইখানকার জলবায়ু এইরকম হলো, কেন এই জায়গার জলবায়ুটা পোলার হলো, কিংবা এটা হচ্ছে আমরা বলি কি যে টেম্পারেট হলো। তাহলে এই যে কেনর উত্তরগুলাও কে দিবে? ক্লাইমেটই দিবে, বা আমরা যেটা পড়বো ক্লাইমেটোলজি সেই বলে দিবে আমাদেরকে, এবং তার ইন্টারাকশন গুলাও ক্লাইমেটোলজি করে দিবে। Meteorologically, it deals with the meteorological techniques, and geographically it deals with the spatial aspects of climatic phenomena. তার মানে দুটা হচ্ছে আলাদা জিনিস। আমরা আগে আবার একটু বোঝার চেষ্টা করি। মেটেরোলজি কি করছে? অ্যাটমসফিয়ারের ফিজিক্যাল যে পার্টগুলো আছে সেটা নিয়ে ডিল করছে এবং বলেছে দেখো মেট্রোলজিক্যাল টেকনিক্স, এবং সে মেট্রোলজিক্যাল টেকনিক্স এখানে ইউজ করছে। আর আমরা যারা ক্লাইমেট পড়ছি, কোথায় কারা পড়ছি? জিওগ্রাফি স্টুডেন্টরা আমরা ক্লাইমেট পড়ছি, তাহলে বলছে যে জিওগ্রাফিক্যালি ইট ডিলস উইথ দ্য স্পেশাল। আমাদের জিওগ্রাফির বেসিক যে সংজ্ঞা সেটাই হচ্ছে কি আমরা বলি স্পেশাল, বা কোনো একটা রিজিয়ন বা কোনো একটা স্থানের যে চেঞ্জগুলো সেই চেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলি। তাহলে বলছি জিওগ্রাফিক্যালি ইট ডিলস উইথ দ্য স্পেশাল অ্যাসপেক্টস অফ ক্লাইমেটিক ফেনোমেনা। তার মানে কোনো একটা নির্দিষ্ট জায়গার যে চেঞ্জগুলো কিংবা তার যে ফেনোমেনা গুলার ধরন বা ক্লাইমেটিক যে ফেনোমেনা সেইগুলো নিয়েই আসলে ক্লাইমেটোলজি কথা বলে। ক্লাইমেটোলজি কার হয়ে কথা বলে? জিওগ্রাফির হয়ে কথা বলে। আর জিওগ্রাফিতে আমরা কেন ক্লাইমেট পড়ছি? কারণ জিওগ্রাফি হচ্ছে একটা স্পেশাল অ্যানালাইসিস বা একটা কোনো একটা জায়গার
বৈশিষ্ট্য নিয়ে কথা বলে, একটা রিজিয়নের হতে পারে, একটা দেশের হতে পারে, একটা ছোট্ট অঞ্চল হতে পারে। এই যে স্পেশাল কথাটি হচ্ছে কোনো একটা স্থানের, তাহলে এই স্থানের বৈশিষ্ট্যগুলো নিয়ে যেহেতু কথা বলছে, সেই জন্যই আমরা এটাকে জিওগ্রাফির মধ্যে রেখেছি ক্লাইমেটোলজিকে। তাহলে আশা করি তোমরা ক্লাইমেটোলজি কি করছে প্রথমত বোঝার চেষ্টা করো যে হোয়াট ইজ ক্লাইমেটোলজি, হোয়াট ইজ মেট্রোলজি। আমরা কিন্তু জানি মেট্রোলজি কি করছে আর ক্লাইমেট কি করছে। মেট্রোলজিও অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করে, ক্লাইমেটোলজিও অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করে। তার মধ্যেও মেট্রোলজি স্পেশালি কি করছে, অ্যাটমসফিয়ারিক যে ফিজিক্যাল প্রসেস গুলো আছে, চেঞ্জ গুলো হচ্ছে, কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, সেই জিনিসগুলো দেখে। আর ক্লাইমেটোলজি কি করছে, অ্যাটমসফিয়ারেরই কাজ করছে, কিন্তু স্থানিক যে প্রভাব বা স্পেশাল যে অ্যাসপেক্টস আছে সেটা নিয়ে মেইনলি কাজ করে। ক্লাইমেটোলজি অ্যান্ড জিওগ্রাফি। এখন আমরা আসছি যে দেখি যে জিওগ্রাফি হয়ে আমরা কেন ক্লাইমেট বলছি। সিন্স জিওগ্রাফি স্টাডিজ দ্য আর্থ অ্যাজ দ্য হ্যাবিটেট অফ ম্যান, ইট ইজ ক্লোজলি রিলেটেড টু ক্লাইমেটোলজি। হ্যাঁ, আমাদের প্রথম দিনের যে লেকচার ছিল আমরা কিন্তু সেখানেই দেখেছি যে 4টা স্ফিয়ার আছে। কি কি? অ্যাটমসফিয়ার আছে, বায়োস্ফিয়ার আছে, ওশনোস্ফিয়ার আছে, লিথোস্ফিয়ার আছে, তাই না? প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা ক্লাইমেট আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে বলছে জিওগ্রাফির যেহেতু সংজ্ঞাতেই আমরা জানি কি কোনো একটা জায়গার মানুষের সাথে পরিবেশের যে মিথস্ক্রিয়া বা যে সম্পর্ক সেইটা নিয়েই ডিল করে হচ্ছে জিওগ্রাফি। সেই জন্যই বলছে জিওগ্রাফি স্টাডিজ দ্য আর্থ অ্যাজ দ্য হ্যাবিটেট অফ ম্যান, ইট ইজ ক্লোজলি রিলেটেড টু ক্লাইমেটোলজি। প্রপার বা যদি কি বলবো মানে সুযোগ সুবিধা বা যেটা একটা প্রাণী হোক, একজন মানুষ হোক, তার সম্ভাব্য টেম্পারেচার যদি না থাকে তাহলে কিন্তু সে তার জায়গায় বাঁচতে পারবে না। তার প্রয়োজনীয় যে মৌলিক চাহিদা আছে সেগুলো যদি না থাকে তাহলেও সে সেখানে বাঁচতে পারবে না। আমি ভাত খাই বলে খালি আমি ভাতই খাইতে থাকবো, কিন্তু আমার যদি অক্সিজেন না থাকে, আমার যদি অন্য অন্য মৌলিক চাহিদাগুলো পূরণ করতে না পারে, তাহলে কিন্তু আমি ওখানে বাঁচবো না বা সার্ভাইভ করবো না। ওই জন্য বলেছে একজন হিউম্যান হিসাবে বা হিউম্যান বিং হিসাবে কে সবচেয়ে বেশি এটা নিয়ে আলোচনা করে, জিওগ্রাফি। আর এই জিওগ্রাফির সাথে এই জন্য ক্লাইমেটোলজি সবচেয়ে ভালো সম্পর্ক বা সবচেয়ে কাছের, কারণ ক্লাইমেট প্রপার না হলে বা উপযুক্ত ক্লাইমেট না থাকলে কোনো প্রাণী, পিঁপড়াও বাঁচবে না, কেঁচোও বাঁচবে না, মানুষ তো দূরের কথা। তার মানে তাকে বেঁচে থাকার জন্য যেই যেই জিনিসগুলো দরকার সেগুলো অবশ্যই তার ক্লাইমেটে থাকতে হবে, তবেই সেইখানে সেই জিনিসটা হবে। মরুদেশে যে প্রাণী বাস করে সেটা কিন্তু ট্রপিক্যাল জোনে এসে বাস করতে পারবে না, মরে যাবে। আবার ট্রপিক্যাল জোনে যা থাকে সেটা যে ঠান্ডার দেশে যে থাকতে পারবে না, মরে যাবে। তার মানে ওদের অ্যাবজর্বেশন বা ওদের অ্যাকোমোডেটিভ পাওয়ার যেটা, সেটা যার যার এনভায়রনমেন্টই ঠিক করে দিয়েছে কে কোথায় থাকবে। এই জন্যই বলেছে জিওগ্রাফির সাথে ক্লাইমেটের একটা নিবিড় সম্পর্ক আছে। ক্লাইমেটোলজি স্টাডিজ দ্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস। তার মানে এটাও কিন্তু আমি আগেও বলেছি মেট্রোলজিও অ্যাটমসফিয়ারিক ফিজিক্যাল সাইডটা দেখছে, আর এও বলছে কি অ্যাটমসফিয়ারিকে অন্য অন্য জিনিসগুলা দেখছে। জিওগ্রাফি স্টাডিজ দ্য স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ দিস ক্লাইমেটিক কন্ডিশন। তার মানে ক্লাইমেটোলজি কি করলো, অ্যাটমসফিয়ারিক বিভিন্ন কন্ডিশন নিয়ে কাজ করে, আর জিওগ্রাফি করছে সেই ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করে। দো the study of climate, it serves the ends of geography, while the means employed by it are those of meteorology. তার মানে দেখো এই ক্লাইমেটোলজি, এই মেট্রোলজি, এই জিওগ্রাফি তিনটার মধ্যেই কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে। ক্লাইমেট এক রকমের কাজ করছে, কার হয়ে কাজ করছে, হিউম্যান বিং বলো বা তার একটা স্পেশাল অ্যাসপেক্টস ধরে কাজ করছে জিওগ্রাফি, এবং তার ফিজিক্যাল সাইডটা দেখছে মেট্রোলজি। সবই কিন্তু ঘুরে ফিরে একই জায়গার, কিন্তু তিনজনের উদ্দেশ্য আলাদা বা তিনজনের মধ্যেই সম্পর্ক আছে। ক্লাইমেট মেট্রোলজি ছাড়া থাকতে পারবে না, মেট্রোলজি ক্লাইমেট ছাড়া থাকতে পারবে না, আর এই দুটার তোমার স্পেশাল দিকটাই দেখছে হচ্ছে জিওগ্রাফি। Climatology is a science whose methods are strictly meteorological. হ্যাঁ, তার মানে বলছে যে ক্লাইমেটোলজি একটা সায়েন্স,
কিন্তু এখানে যে মেথডস গুলা বা যে পদ্ধতিগুলা দেখা হয় বা মেনে চলা হয় স্ট্রিক্টলি মেট্রোলজিক্যাল, অর্থাৎ সেই যে স্পেশাল যে প্রসেসগুলা বা স্পেশাল পার্টিকুলারলি যে ফিজিক্যাল প্রসেসগুলার কথা বলছে সেটাই এখানে মিন করছি। অ্যান্ড হুজ এইমস অ্যান্ড রেজাল্টস আর জিওগ্রাফিক্যাল। এই কথাটা যদি লাস্ট এই পয়েন্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা এতক্ষণ আমি যতটুকু কথা বললাম তার মানিটা বুঝতে পারবা। ক্লাইমেটোলজি ইজ সায়েন্স হুজ মেথডস আর স্ট্রিক্টলি মেট্রোলজিক্যাল। তার মানে ক্লাইমেটোলজি কি করছে, মেট্রোলজিক্যাল যে মেথডস গুলো আছে স্ট্রিক্টলি মেনে চলছে, অ্যান্ড হুজ এইমস অ্যান্ড রেজাল্টস আর জিওগ্রাফিক্যাল, এবং যার প্রধান উদ্দেশ্যই হচ্ছে বা কারণ ফলাফল যাই বলো না কেন জিওগ্রাফিক্যাল, অর্থাৎ কোনো একটা জায়গার কোনো একটা রিজিয়নের বৈশিষ্ট্যগুলো নিয়ে ফাইনালি কথা বলছে জিওগ্রাফি। এই হচ্ছে মেট্রোলজি, ক্লাইমেটোলজি এবং জিওগ্রাফির ইন্টারনাল বা ইন্টার রিলেশন যেটা সেটা। তারপরে আবার আমি একটু যাই, তাহলে ক্লাইমেটোলজি কি কাজ করছে, মেট্রোলজি স্পেশালি কি করছে, এবং দেখো ক্লাইমেটোলজি মেট্রোলজি এদের সাথে জিওগ্রাফির কি সম্পর্ক। জাস্ট লাস্ট পয়েন্টটাকে যদি তোমরা মেমোরাইজ করতে পারো বা বোঝার চেষ্টা করো, ক্লাইমেটোলজি যে সায়েন্স যেটা মেট্রোলজিক্যাল মেথডসটা ফলো করে, আর এইটার রেজাল্টসটাই আসলে হচ্ছে জিওগ্রাফি। এই হচ্ছে আমার তিনজনের মধ্যে যে সম্পর্কটা, তিনটা ব্রাঞ্চের মধ্যে যে সম্পর্ক সেটা। তাহলে মোটামুটি আমরা আবার একটু যাই যে কেন আমি ক্লাইমেটোলজি পড়ছি। খেয়াল করো, ক্লাইমেটোলজির মূল বক্তব্য কিন্তু এই যে 4টা পয়েন্ট। তারপরে এটা কি করছে, একটা রিজিয়নের কথা বলছে, একটা সময়ের কথা বলছে এবং কিছু প্রিভিয়াস ডেটার কথা বলছে ক্লাইমেট। এবং আমরা দেখলাম ক্লাইমেট শব্দটা কোত্থেকে এসছে, আমরা দেখলাম পৃথিবীর ক্লাইমেটকে আমরা কিভাবে যে এই ল্যাটিটিউড বা অক্ষরেখার উপরে আমরা বেস করে কিন্তু ভাগ করেছি। কেন আমরা ভাগ করলাম, এই যে সানলাইট এটার উপরে বেস করে। এরপরে আমরা দেখলাম 3টা ও একদম ইন্টার রিলেটেড যে নাম বা সাবজেক্ট বলো বা সায়েন্স বলো, ক্লাইমেটোলজি, মেট্রোলজি এবং জিওগ্রাফি, এই 3টার মধ্যে ইন্টার রিলেশন। এখন আমরা আবার একটু ডিটেলস ক্লাইমেটোলজির যে ডেফিনেশনস সেটা আমরা একটু দেখি। Climatology is the science of climate which study the physical and spatial aspects of the atmospheric conditions. তার মানে এটা আমরা কেবলই দেখলাম যে এটা হচ্ছে মেট্রোলজি যেমন শুধু ফিজিক্যালটা দেখে, এখানে ফিজিক্যাল দেখছে এবং সাথে সাথে স্পেশাল বা রিজিওনাল যে বিষয়টা সেটা অ্যাটমসফেরিক কন্ডিশনস দেখছে। এখন তুমি বলতে পারো আমরা কথা বলছি অ্যাটমসফিয়ার নিয়ে, আমরা পড়ছি ক্লাইমেট নিয়ে, তাহলে আমার এখানে তোমার কিসের দরকার, স্পেশালটা কেন আসলো? কারণ ওই যে অ্যাটমসফিয়ারিক যে ফেনোমেনা গুলো আছে, যে প্রসেস গুলো আছে, তার রেজাল্টটা আলটিমেটলি কোথায় এসে পড়ছে, এই ল্যান্ডেই পড়ে, এই সারফেসেই পড়ে, সেটা হোক ওশান সারফেস, সেটা হোক ল্যান্ড সারফেস। তার মানে এইখানেই কে থাকছে বা অ্যাটমসফিয়ারে কে থাকছে, সব জায়গায় কিন্তু বায়ো বা জীবন আছে। সেটা হতে পারে মানুষ, হতে পারে প্রাণী, হতে পারে তিমি মাছ, হতে পারে পিঁপড়া। তার মানে মেইন আলোচ্য বিষয় কিন্তু ওইটাই, অর্থাৎ যেখানে বায়ো মানে জীবন, যে কোনো রকমের জীবনই থাক না কেন প্রভাবটা কিন্তু এসে পড়ে তার উপরে। সেই জন্যই কিন্তু আমরা বলছি যে এটা ফিজিক্যাল এবং স্পেশাল স্টেট নিয়ে কথা বলছে, মেইনলি অ্যাটমসফিয়ারিক। অ্যাকর্ডিং টু ক্রিসফিল্ড, দেখো এখানে একজন ভদ্রলোক ওনার হিসাবে উনি ক্লাইমেটোলজির কি ডেফিনেশন দিয়েছে। ক্লাইমেটোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট সিক্স টু ডিসক্রাইব, খেয়াল করো কথাগুলো, সিক্স টু ডিসক্রাইব and explain the nature of climate। তার মানে এটা এক রকমের বিজ্ঞান যেটা কি করে, সাধারণত বিভিন্ন জায়গার যে ক্লাইমেট বিভিন্ন রকমের তার নেচার গুলা খুঁজে পেতে চায় আর কি। and how it differs from place to place, এবং এর সাথে সাথে কেন বা কিভাবে এক জায়গা থেকে আর এক জায়গার ওয়েদার ডিফারেন্ট হয় সেটা, সেই কারণগুলা দেখে। and how it is related to man's activities, এবং যেহেতু মানুষ হচ্ছে সৃষ্টির সবচেয়ে কি বলবো সভ্য, তাই না, প্রাণী, সেই জন্যই কিন্তু মানুষ বা হিউম্যান বিং এর সাথে এর
মানে রিলেশনটা সবচেয়ে আগে বা কাছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্লাইমেটোলজি কি বলছে এই ক্রিসফিল্ডের মতে, যে এটা এক রকমের একটা বিজ্ঞান যেটা কি করে ক্লাইমেটের নেচার খুঁজে, কেন এটা বা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গাটা ডিফারেন্ট হয় সেটা দেখে, এবং এটার সাথে মানুষের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর রিলেশনটা কি সেটা খুঁজে বের করে। এইটা হচ্ছে একজনের সংজ্ঞা বা ডেফিনেশন। অস্টিন মিলার কি বলেছে দেখো, ক্লাইমেটোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিসকাস দ্য এভারেজ কন্ডিশনস অফ ওয়েদার। আর একজন বলেছে যে এটা এমন একটা সায়েন্স বা এমন একটা কন্ডিশনস যেটা হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলছে যে হুইচ ডিসকাস দ্য এভারেজ, অর্থাৎ দীর্ঘ দিনের। আমরা কিন্তু আগেই আমি প্রথম দিন বলেছি যে ওয়েদার, এই ঢাকার ওয়েদার আবার ঢাকার জলবায়ু দুইটাই কিন্তু কথা ঠিক। তাহলে ওয়েদারটা হচ্ছে কি প্রত্যেক দিনের একটা বিষয়, অর্থাৎ প্রত্যেক দিন কতটুকু টেম্পারেচার, কতটুকু বৃষ্টিপাত, কতটুকু হিউমিডিটি, এই যে অবস্থাগুলা সেইটাকে আমরা বলি ওয়েদার। আর হচ্ছে এই ঢাকারে যদি আমরা 30-35 বছরের একটা অ্যাভারেজ ওয়েদার কন্ডিশনস গুলো নিয়ে কথা বলি তখন আমরা সেটাকে বলি ক্লাইমেট। তাহলে বলেছে এখানে, অর্থাৎ ক্লাইমেটোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ সায়েন্স, এটা বিজ্ঞানের সেই বিষয় বা সেই শাখা which discuss the average conditions of weather, অর্থাৎ দীর্ঘমেয়াদী ওয়েদারের যে বা লং টার্ম যে ওয়েদারের অ্যাভারেজ কন্ডিশনস বা গড় অবস্থা সেইটাকেই আমরা আসলে বলছি ক্লাইমেটোলজি। এবং কিন্তু আমরা এই ডেফিনেশনকে এখনো বা এইটার সাথেই আমরা একমত, বা আমরাও কিন্তু এখনো এইটাই বলি যে ওয়েদার হচ্ছে তোমার একটা স্বল্পমেয়াদী অবস্থা আর ক্লাইমেট হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বা লং টার্ম অবস্থা। কোপেন দেখো, অ্যাকর্ডিং টু কোপেন অ্যান্ড ডিল্যাং এর মতে ক্লাইমেটোলজি ইজ আ সামারি, এ কম্পোজিশন অফ ওয়েদার কন্ডিশনস ওভার এ লং পিরিয়ড অফ টাইম। এক একজন আসলে এক এক ভাবে, কেউ রিলেশন দিয়ে বুঝিয়েছে মানুষের সাথে পরিবেশের সম্পর্ক প্রথমটা, তারপরেরটা বলেছে দীর্ঘদিনের একটা অবস্থার কথা ওয়েদারের, তারপরে এ বলেছে একটা লং টাইমের কথা, যে যার অ্যাঙ্গেলে কথা বলেছে। তার মানে সকল তিনজনের সংজ্ঞায় কিসের সংজ্ঞা, তিনজনই কিন্তু বলেছে কি নিয়ে, ক্লাইমেটোলজি নিয়ে, কিন্তু তিনজনের মানে বলার ধরনটা তিন রকমের। প্রথমটা ছিল কি ম্যানের সাথে পরিবেশের সম্পর্ক বা তার সাথে কিরকম সম্পর্কিত মানুষের সাথে পরিবেশ সেটা নিয়ে। সেকেন্ড জন বলেছে অ্যাভারেজ কন্ডিশনস অফ ওয়েদার, অর্থাৎ দীর্ঘদিনের আবহাওয়ার গড় অবস্থাটাই হচ্ছে ক্লাইমেট। তৃতীয় জন এসে বলেছে কম্পোজিশন অফ ওয়েদার কন্ডিশনস ওভার এ লং পিরিয়ড, এও বলেছে আগের জনের মতন যে এটা একটা কম্পোজিশন অফ ওয়েদার কন্ডিশন, দীর্ঘদিনের একটা অবস্থা, ওয়েদারের দীর্ঘমেয়াদী অবস্থাই হচ্ছে ক্লাইমেটোলজি। এরপরে দেখো থর্নওয়েট, এ আরেকজন ক্লাইমেটোলজির একজন বিশিষ্ট বিজ্ঞানী আমরা বলবো, ওনার মতে উনি বলেছেন যে broadens the scope of climatology and suggests that it is the study of the atmosphere as well as the earth surface। তার মানে এটা হচ্ছে দুইটা জায়গায়, শুধু অ্যাটমসফিয়ারও না শুধু সারফেসও না, দুই জায়গার মধ্যে যে রিলেশন, অর্থাৎ অ্যাটমসফিয়ারের যে ঘটনাগুলা ঘটছে, যে কন্ডিশনস গুলা চেঞ্জ হচ্ছে, তার প্রভাবটা আলটিমেটলি এসে পড়ছে কোথায়, সারফেসে বা ল্যান্ডে বা ওশানে। তাহলে এই যে দুইটা জায়গার মধ্যে যে সম্পর্ক বা যে ঘটনাগুলা বা পরিবর্তনগুলো হচ্ছে সেইটার মধ্যকার যে অবস্থাটা, সেটাকেই উনি ওনার দৃষ্টিকোণ থেকে ক্লাইমেটোলজি হিসেবে মিন করেছে বা ডিফাইন করেছে। তাহলে আমরা এই চারজন মানে জনপ্রিয় আমি বলবো ক্লাইমেটোলজিস্ট, ওনাদের যে ডেফিনেশন, এটা হচ্ছে বইয়ের ডেফিনেশন, ওনাদের কথা ওনারা এইভাবে ক্লাইমেটোলজিকে এক্সপ্লেইন করেছে। তাহলে তোমরাও এভাবে দুই একটা সংজ্ঞা বা ডেফিনেশন তোমাদেরকে জানতে হবে। এখন আমরা দেখি ক্লাইমেটোলজি ইজ অ্যাপ্লাইড টু 5 ফিল্ডস। তার মানে এতটুক সময় পর্যন্ত আমি বা আমরা যা শুনলাম বা যা বললাম তা দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লাইমেটোলজি আসলে 5টা গুরুত্বপূর্ণ ফিল্ড এর সাথে জড়িত। একটা বলেছি ক্লাইমেটোলজিক্যাল রেকর্ডস, হ্যাঁ, তার মানে ওই যে আমি প্রথম দিনের ক্লাসে বলে আসছি যে অতীতের ডেটার উপরে বেস করেই কিন্তু ক্লাইমেটোলজি হয়, কিংবা দীর্ঘদিনের ওয়েদার এর গড় অবস্থার উপরে বেস করেই আমরা ক্লাইমেটোলজি। তার মানে ক্লাইমেটোলজিক্যাল রেকর্ডস থাকতে হবে। প্রথম যে ফিল্ড বা যে 5টা বিষয় নিয়ে ক্লাইমেট কাজ করে
তার মধ্যে একটা হচ্ছে প্রিভিয়াস ডেটা, সেটা হতে পারে ক্লাইমেটোলজিক্যাল রেকর্ডস, হতে পারে যে যেভাবে পাও না কেন বা যেটা, তার মানে রেকর্ড অর্থাৎ পুরনো তথ্য বা উপাত্ত এখানে দরকার, বা এখানে এটার উপরে বেস করেই সামনের দিকে গবেষণা করা হয়। থিওরি অফ ক্লাইমেট, তার মানে ক্লাইমেটের যেসব থিওরি আছে সেই বিষয়গুলো এখানে আসবে। এনার্জি অ্যান্ড ময়েশ্চার ব্যালেন্স, তার মানে এই যে শক্তির উৎস কোথায়, আমি আগেই বলেছি ক্লাইমেটের মূল শক্তি হচ্ছে কি সানলাইট, তাহলে সেই এনার্জি হচ্ছে এইটা সম্পর্কে জানছে। এবং এর ময়েশ্চার ব্যালেন্স, ওই যে আবার বললাম যে দিনের আলোতে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, আবার ওটা যে ঘনীভূত হয়, আবার ওটা যে এক পর্যায়ে ব্যালেন্স করে, একটা সাইকেল যেটাকে আমরা বলি কি হাইড্রোলজিক্যাল সাইকেল। তাহলে এই যে এনার্জি এবং ময়েশ্চারের মধ্যে একটা ব্যালেন্স অবস্থা, এইটা সম্পর্কে আমাকে জানতে হবে বা জানাই, এটাও ক্লাইমেটোলজির কাজ। আর একটা বলেছে স্টাডি অফ ক্লাইমেট অ্যাজ দ্য এনভায়রনমেন্ট অফ লিভিং অর্গানিজম। আসলে যদি লিভিং অর্গানিজম না থাকতো বা নাই আমরা থাকতাম, তাহলে এই ক্লাইমেট নিয়ে আমাদের এত মাথা ব্যথাও হতো না। তার মানে ওই যে বললাম প্রপার বা সুইটেবল ক্লাইমেট যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কি করব, আমরা বাঁচতে পারবো না। আমি আগেই বললাম যে একজন ঠান্ডার একটা প্রাণী বা পশু, শ্বেত ভল্লুক, সেইটা এসে কিন্তু এখানে এসে থাকতে পারবে না, আবার এখানের একটা পশু যে ওখানে থাকতে পারবে না। তার মানে প্রত্যেকের বেঁচে থাকার জন্য সুইটেবল এনভায়রনমেন্ট বা সুইটেবল ক্লাইমেট দরকার। সেই জন্য বলেছে স্টাডি অফ ক্লাইমেট অ্যাজ দ্য এনভায়রনমেন্ট অফ লিভিং অর্গানিজম, সেটা পিঁপড়া হোক সেটা মানুষ হোক, যেই হোক না কেন, প্রত্যেকের আলাদা একটা সুইটেবল এনভায়রনমেন্ট লাগবে অ্যাজ এ লিভিং অর্গানিজম। স্টাডি অফ ক্লাইমেট অ্যাজ দ্য ডাইরেক্ট এনভায়রনমেন্ট অফ ম্যান, হ্যাঁ, তার মানে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে মানুষ এবং পরিবেশের মধ্যে যে সরাসরি যে সম্পর্ক, সেটা একটা আলোচ্য বিষয়। তাহলে দেখো প্রথমে বলেছে রেকর্ডস থাকতে হবে, ক্লাইমেটের থিওরি গুলা থাকতে হবে, তারপরে বলেছে এনার্জির সোর্স গুলো কি এবং ময়েশ্চার ব্যালেন্স কিভাবে হয় সেটা সম্পর্কে কথা বলে, তারপরে বলেছে লিভিং অর্গানিজম হিসেবে কথা বলছে, এরপরে ফাইনালি বলেছে শুধুমাত্র মানুষের সাথে পরিবেশের কি সম্পর্ক সেটা নিয়েও কথা বলে। তাহলে এই পাঁচটা কার হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় বা মূল বিষয়, সেটা হচ্ছে ক্লাইমেট সাধারণত এই পাঁচটা ফিল্ডের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। বা যখন যেটা তুমি চিন্তা করো, এখন তোমার সাথে তুমি ক্লাস করছো, তুমি চিন্তা করো যে রেকর্ডস না থাকলে তুমি ক্লাইমেট সম্পর্কে ধারণা পাবা না। যদি তোমার একটা থিওরি না থাকতো, এই যে হাইড্রোলজিক্যাল সাইকেলের কথা বললাম, দিনের আলোতে এটা গরম হয়ে উপরে উঠে যায়, আবার রাতের শেষ ভাগে এটা নেমে আসে, এই যে থিওরি, এই জিনিসটা তো কেউ না কেউ প্রমাণ করেছে, তুমি এখন সেইটার সাথে ইউজ টু হচ্ছ। তাহলে এই থিওরিটা যদি না থাকতো তুমি কিন্তু অন্য অন্য বিষয়গুলা বুঝতে পারতা না। তারপরে এনার্জি কেন হচ্ছে, দিনে আমরা দেখি গরম লাগে, রাত হলে ঠান্ডা লাগছে, এই যে দুই সময় দুই ধরনের টেম্পারেচার, দুই ধরনের এনার্জি, এটা একটা বিষয়। ময়েশ্চার ব্যালেন্স যদি না থাকতো, ইমব্যালেন্স হতো, তাহলেও আমরা বাঁচতে পারতাম না। তারপরে যত রকমের লিভিং অর্গানিজমস আছে তাদের সাথে কি সম্পর্ক, এবং ফাইনালি সরাসরি মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, সেই হিসাবে মানুষের সাথে ডাইরেক্ট কি ধরনের পরিবেশের সম্পর্ক সেটা নিয়েও কাজ করছে এই ক্লাইমেটোলজি। আচ্ছা, তাহলে এখন আমি একটু তোমাদের সাথে কাছ থেকে শুনতে চাই যে ক্লাইমেটোলজি কি, ক্লাইমেটোলজির উৎপত্তি কোন ধরনের শব্দ থেকে এসছে, কেন এসছে, এবং ক্লাইমেটোলজির সাথে মেট্রোলজি এবং জিওগ্রাফির কি রিলেশন, এবং হচ্ছে ফাইনালি যে ডেফিনেশনস গুলো আমরা দেখলাম, তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা বা এর সাথে একমত, যে বাস্তবে এর সাথে একটু মিল করানোর চেষ্টা করছো যে হ্যাঁ আসলেও তাই, এরকম কি মনে হচ্ছে? আমি রেসপন্স চাই, কেউ কি শুনতে পাচ্ছ? আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। বুঝতে পারছো? শুধু শুনলে হবে না। ওকে ফাইন। এখন আমরা দেখি ক্লাইমেট ব্রাঞ্চেস অফ ক্লাইমেটোলজি। হ্যাঁ, অনেক সময় ব্রড কোশ্চেন আসে, ডিসক্রাইব ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ক্লাইমেটোলজি। তার মানে ক্লাইমেটের সাথে কতগুলো ব্রাঞ্চ আছে, কারা কারা সেই ব্রাঞ্চ, আমরা একটা দুইটা দেখতে থাকি, যতটুকু যায় ততটুকু। হ্যাঁ,
ফিজিক্যাল ক্লাইমেটোলজি। তার মানে এই তোমরা এখানে 4টা ব্রাঞ্চের কথা বোধহয় আমি লিখে এনেছি, সুন্দর করে বোঝার চেষ্টা করবে। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল ক্লাইমেটোলজি। হ্যাঁ, physical climatology seeks to explain the factors responsible for bringing out the temporal and spatial variations. হ্যাঁ, তার মানে ফিজিক্যাল ক্লাইমেটোলজি যেটা তাত্ত্বিক, যেটাকে আমরা বলছি ক্লাইমেটোলজি, এটার কাজ কি? দুইটা আলাদা আলাদা, দেখো, রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং আউট দ্য টেম্পোরাল, অর্থাৎ সময়ের সাথে সাথে, টেম্পোরাল টাইম শব্দটা থেকে টেম্পোরাল এবং স্পেশিয়াল ভ্যারিয়েশনস ইন হিট এক্সচেঞ্জ, ময়েশ্চার এক্সচেঞ্জ অ্যান্ড দেয়ার মুভমেন্ট, এয়ার মুভমেন্ট। তার মানে ফিজিক্যাল ক্লাইমেটোলজি কি করছে? ফিজিক্যাল ক্লাইমেটোলজি এই যে 3টা জিনিস, একটা প্রথমত 2টা অবস্থা, একটা হচ্ছে টেম্পোরাল, একটা হচ্ছে স্পেশাল। টেম্পোরাল তোমরা বুঝতে পারছো, একটা সময়ের কথা বলছে, অর্থাৎ দীর্ঘদিনের। আর স্পেশাল বলছে একটা নির্দিষ্ট জায়গার যে ভেরিয়েশনস গুলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে? হিট এক্সচেঞ্জ, অর্থাৎ তাপমাত্রার যে আদান প্রদান, ময়েশ্চার অর্থাৎ আমরা যেটাকে আর্দ্রতা বলে থাকি, এবং এয়ার মুভমেন্ট। তার মানে এই যে বিষয়গুলা, এইগুলা নিয়ে কে কাজ করছে? ফিজিক্যাল ক্লাইমেটোলজি। ফিজিক্যাল ক্লাইমেটোলজি ইজ ক্লোজলি রিলেটেড টু মেটেরোলজি। এটা তো আমরা শুরু থেকেই দেখলাম। ফিজিক্যাল ক্লাইমেটোলজি ইজ ক্লোজলি, একই জিনিস দুইবার হয়ে গেছে, তার মানে ফিজিক্যাল ক্লাইমেটোলজি রিলেটেড টু, ক্লোজলি রিলেটেড টু মেটেরোলজি। Physical climatology is a main aspect meteorology from which most of its basic principles are drawn the focus on. তার মানে physical climatology সাথে মেট্রোলজির কি করছে দেখো? The study of solar energy, its transformation at a location and its transfer through the atmosphere. তার মানে মেইনলি হচ্ছে সেই সৌরতাপ কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কোন জায়গায় কেমন করে পড়ছে, যে জায়গায় নিরক্ষরেখায় যে জায়গায় সূর্য সরাসরি কিরণ দিচ্ছে সেই জায়গাটা তাড়াতাড়ি গরম হচ্ছে, তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যাচ্ছে, সেখানকার অবস্থাটা, ক্লাইমেটটা একরকমের হয়। যেখানে হেলে বা তির্যক ভাবে কিরণ দিচ্ছে সেখানের একরকমের হচ্ছে। তার মানে সূর্যের আলো যেভাবে পড়ছে তার উপরে বেস করেই কিন্তু তোমার পরবর্তী চেঞ্জ গুলো হচ্ছে। তার মানে এই জিনিসটাও কে দেখছে? ফিজিক্যাল ক্লাইমেটোলজি অ্যাজ এ মেইন অ্যাসপেক্টস অফ মেট্রো, যেখানে মেইন কাজ করছে কে? মেট্রোলজি, কিন্তু সেটার প্রভাবটা এসে পড়ছে ক্লাইমেটোলজির উপরে। The complicated patterns and exchange of energy from one phase to another, from solid state to liquids, from liquid to vapor, vice versa. ওই যে যেটা আমি তোমাকে বললাম যে পানির যেমন 3টা অবস্থা আছে, সেটাও কি দ্বারা প্রভাবিত হচ্ছে? ওই সোলার এনার্জি বা ইনসোলেশন। অর্থাৎ এই যে দুপুরবেলা এখন টেম্পারেচার যত বাড়বে তত পানি সহজে বাষ্পীভূত হবে, সন্ধ্যার পর ওটা ঠান্ডা হবে, উপরে উঠে ঠান্ডা হয়ে আবার ওটা রাতে, শেষ রাতে ওটা কুয়াশা আকারে চলে আসে। এই যে বিষয়টা ভাইস ভার্সা বলছে, অর্থাৎ এই যে চেঞ্জগুলো একটার সাথে আর একটা রিলেটেড, এই জিনিসগুলাই আসলে কে দেখছে? যে ফিজিক্যাল ক্লাইমেটোলজি। তার মানে ফিজিক্যাল ক্লাইমেটোলজি মেইনলি কাজ করছে কিসের বেসিসে? মেট্রোলজিক্যাল সেই সব প্রসেসগুলো, এবং এখানে বলেছে হিট এক্সচেঞ্জ, ময়েশ্চার এক্সচেঞ্জ, এয়ার মুভমেন্ট, এই যে 3টা আলাদা আলাদা প্রসেস, এইগুলার পেছনে এইগুলাই হচ্ছে ফিজিক্যাল ক্লাইমেটোলজির কাজ। কেউ কি আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ ফিজিক্যালি যে চেঞ্জ গুলো সেটাই হচ্ছে ফিজিক্যাল ক্লাইমেটোলজি দেখে থাকে। এরপরে হচ্ছে ডাইনামিক ক্লাইমেটোলজি। ডাইনামিক ক্লাইমেটোলজি ইজ গ্লোবাল ইন স্কোপ, অর্থাৎ এটা গ্লোবালি তোমার কথা বলছি আমরা। ইট স্টাডিজ দ্য থার্মোডাইনামিক প্রসেস ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য রেজাল্টেন্ট অ্যাটমসফিয়ারিক মোশনস। এই যে আমি বলছি যে অর্থাৎ মোশনস মানে কি? গতি, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হওয়া। যেমন ধরো আমি এখন এই মুহূর্তে ঘরে আছি, হ্যাঁ, কিন্তু আমি যখনই আমার মোশনটা চেঞ্জ হবে যদি আমি ঘর থেকে বের হই, তাই না? জাস্ট প্রথম এক্সাম্পল, বাতাস এই একদিক প্রবাহিত হচ্ছে, কিন্তু কেন বাতাস প্রবাহিত হচ্ছে এর পেছনে অনেক কাজ আছে, অনেক ঘটনা আছে। বাতাস যদি থেমে যায় তাহলে কি হবে? বাতাস যদি প্রবাহিত না হয় তাহলে কি হবে? তার মানে প্রত্যেকটা মোশনের উপরে কাজ করছে। তার মানে যখনই
ওই যে হাই প্রেশার আর লো প্রেশার আছে, এক জায়গায় হাই প্রেশার বা উচ্চচাপ, এক জায়গায় লো প্রেশার, তাহলে কি হবে, লো প্রেশার যখন হয় তখন সেখানে কি হয়, লো প্রেশার হলে সেখানে কি হবে, বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, হাই প্রেশার থেকে তখন বাতাস সেখানে যাবে। এই যে অবস্থাগুলা, এই যে চেঞ্জগুলা, এগুলাই হচ্ছে ডাইনামিক। অর্থাৎ যখনই একটা অবস্থা থেকে আর একটা অবস্থার দিকে ধাবিত হবে, সেটা বাতাস হোক, তাপ হোক, যাই হোক না কেন, এই যে অবস্থার পরিবর্তন হলেই সেটা ডাইনামিক ক্লাইমেটোলজির পার্ট। It investigate the impact of changes in various physical parameters on climate। তার মানে সকল ফিজিক্যাল প্যারামিটার্স গুলোই এটা ইনভেস্টিগেট বলে, কিংবা যে চেঞ্জ গুলা হয়, যেমন বায়ুর প্রবাহ, এই যে টেম্পারেচার চেঞ্জ, এই বৃষ্টিপাত, এই এরকম প্রত্যেকটার পেছনে ময়েশ্চার, এই এক সময় আমরা দেখি গরমকালের ময়েশ্চার একরকম, শীতকালে একরকম, তাহলে এই যে চেঞ্জ গুলো, এই সবই হচ্ছে, এগুলো হচ্ছে গতিশীল অবস্থা, এগুলাই হচ্ছে ডাইনামিক ক্লাইমেটোলজির পার্ট। দিস ব্রাঞ্চ অফ ক্লাইমেটোলজি ইনক্লুডস, ফাইনালি এই ব্রাঞ্চ গুলো কি কাজ করছে দেখো, the effect of the increase of greenhouse gases in global temperature। তার মানে আমরা ইদানিং কালের বা বার্নিং ইস্যু, আমরা কিছুদিন আগে থেকে শুনি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বা এই যে বিষয়গুলা, সেই বিষয়গুলা সম্পর্কে মেইনলি এই ডাইনামিক ক্লাইমেটোলজি কাজ করছে। কেন এটা বাড়ছে টেম্পারেচার, কেন বাড়লে কি হবে, এগুলা নিয়ে এটা হচ্ছে গতিশীল, যেহেতু অবস্থাগুলো পরিবর্তিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে ডে টু ডে। অর্থাৎ আগে কার্বন ডাইঅক্সাইডের লেয়ার যতটুকু পুরু ছিল, এখন অনেক বেশি পুরু হয়েছে। এই যে অনেক বেশি পুরু হয়েছে বা চেঞ্জগুলো হচ্ছে, এইগুলো নিয়েই কাজ করে সেই ডাইনামিক ক্লাইমেটোলজি। দ্য রোল অফ মোশনস ইন ডিটারমিনিং দ্য ডাইনামিক্স অফ দ্য অ্যাটমসফিয়ার, এই যে দ্য রোল অফ মাউন্টেন্স ডিটারমিনিং দ্য ডাইনামিক্স অফ দ্য অ্যাটমসফিয়ার। তার মানে মাউন্টেন বা পাহাড়ের একটা মারাত্মক বা শক্তিশালী প্রভাব আছে এই ডাইনামিক ক্লাইমেটোলজির মধ্যে, সেটা আমরা পরে যখন পড়তে থাকবো তখন দেখবো। অ্যান্ড ইনভেস্টিগেশন ইনটু সি সারফেস টেম্পারেচার, এবং আরো একটা বিষয় আছে ইনভেস্টিগেট করে সাধারণত ডাইনামিক ক্লাইমেটোলজি, সেটা হচ্ছে কি সি সারফেস টেম্পারেচারটা চেঞ্জ হয়, সকালে একরকম থাকে, দুপুরে একরকম থাকে, সন্ধ্যায় একরকম থাকে। তোমরা আর কিছুদিন পরে এই যে অ্যাক্টিভিটিস গুলা বা চেঞ্জিং যে মোশনস গুলা, যে কারণে চেঞ্জ হচ্ছে বা যে অবস্থা থেকে যে অবস্থায় যাচ্ছে, সেগুলো আরো ভালো বুঝতে পারবা আরো একটু ডেপথে যদি যাই আমরা। তার মানে প্রথমটা আমরা দেখলাম ফিজিক্যাল যে পার্ট, সেটা হচ্ছে ফিজিক্যাল ক্লাইমেটোলজি। তারপরে ডাইনামিক বা গতিশীল যে অবস্থাগুলোর জন্য যে অবস্থাগুলো পরিবর্তিত হচ্ছে, সেগুলো নিয়ে কাজ করে ডাইনামিক। আরেকটা হচ্ছে সিনপটিক। সিনপটিক হচ্ছে লোকাল হেমিস্ফিয়ার ক্লাইমেট, দেখো ফ্রম ভিউ পয়েন্ট অফ অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, অর্থাৎ ছোট ছোট পকেট সিনপটিক মানে পকেট এরিয়া। আমি দেখো পুরো বাংলাদেশের মধ্যে ঢাকার টেম্পারেচার একরকম, তারপরে উত্তরবঙ্গে ধরো পঞ্চগ্রামের টেম্পারেচার একরকম, হঠাৎ করে দেখো পার্বত্য চট্টগ্রাম বা কক্সবাজারের টেম্পারেচারটা একরকম। এই যে একটা জায়গায় লোকাল যে ইনফ্লুয়েন্স গুলো কাজ করে, তার জন্য যে মানে চেঞ্জ গুলো আসে, সেগুলোকে আমরা বলি সিনপটিক বা লোকাল পয়েন্ট অফ ভিউ আর কি। অর্থাৎ ছোট ছোট যে বিষয়গুলা, যে বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে, সেটাই হচ্ছে সিনপটিক। ডিফারেন্ট সার্কুলেশন প্যাটার্নস লিড টু ডিফারেন্স ইন ক্লাইমেটস, অর্থাৎ এক এক জায়গায় এক একটা বৈশিষ্ট্যের জন্য হয়তো বা প্রভাবিত হচ্ছে সেখানকার ক্লাইমেট। It studies the relationship between circulation features and severe weather conditions. Mainly এটা যে বিষয়গুলো নিয়ে কাজ করে, অর্থাৎ সেখানকার সার্কুলেশন ফিচার্স, অর্থাৎ কোন জায়গা গরম থেকে ঠান্ডায় যাচ্ছে না ঠান্ডায় থেকে গরম আসছে, এই যে রিলেশনটা, সেটা নিয়ে কাজ করে, এবং এইটার প্রভাবটাই আসলে সেখানে পড়ে। যেমন আমরা ইফেক্ট অফ এল নিনো লা নিনার কথা শুনেছি, এটা তোমরা আরো পড়বে, এটা জাস্ট এক্সাম্পল। Synoptic climatology is a new approach to one kind of regional geography climatology। তার মানে আগেই আমি বলেছি, ছোট ছোট বা পকেট যে বিষয়গুলা, সেগুলাই হচ্ছে সিনপটিক। সেটা হতে পারে রিজিয়ন, সেটা হতে পারে একটা দেশ, সেটা হতে পারে একটা মহাদেশ, এরকম করে করে এটাকে আমরা বলি সিনপটিক। অর্থাৎ এই প্রভাবে যে চেঞ্জ গুলো হচ্ছে ওই একটা জায়গার, সেইগুলো কথা নিয়ে যেখানে বলছে, সেটা হচ্ছে সিনপটিক ক্লাইমেটোলজি। আরেকটা হচ্ছে রিজিওনাল। রিজিয়ন শব্দ থেকে তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা জায়গার
যে বিষয়টা আমরা আলাদা করে দেখি সেটাকে আমরা রিজিওনাল ক্লাইমেটোলজি বলবো। These branch of climatology seeks to determine and describe various types of world climates, হ্যাঁ, অর্থাৎ রিজিয়ন হিসেবে ওই যে লাল রঙের সেই ছবিটার কথা একটু মনে পড়ে দেখো, এই যে তার মানে এটা হচ্ছে রিজিওনাল ক্লাইমেটের একটা এক্সাম্পল। দেখো এই যে মাঝখানে যে অরেঞ্জ কালারটা আছে, এক প্রান্ত থেকে শুরু করে আর এক প্রান্ত, এর মধ্যে কত সবগুলো মহাদেশই কিন্তু টাচ করেছে, তাই না? তার মানে এই জায়গাতে যারা যারা পড়েছে তাদের ক্লাইমেটটা একরকম, এটাই হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। It is also known as descriptive climatology because it is concerned with the identification of important climatic characteristics. ওই যে বললাম যে ওই জায়গাতে পার্টিকুলারলি কি কি বৈশিষ্ট্যগুলো কাজ করছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে যার জন্য ওইখানকার টেম্পারেচারটা এত বেশি বা বৃষ্টিপাতটা এত বেশি, এই জন্য এটাকে আমরা রিজিয়ন বলছি। And the interaction of weather and climatic elements upon the life, health, economic conditions of the people and areas. তার মানে এই যে জলবায়ু যেটা আমরা বলছি বা ক্লাইমেট যেটা আমরা বলছি, সেটা আলটিমেটলি মানুষ বা তার স্বাস্থ্য, তার অর্থনীতির উপরে কিরকম প্রভাব ফেলছে সেই বিষয়টাই যেখানে দেখে, সেটাই হচ্ছে রিজিওনাল ক্লাইমেটোলজি। তার মানে ব্রাঞ্চেস অফ ক্লাইমেটোলজির আমি 4টা ব্রাঞ্চের কথা তোমাদেরকে বললাম। ফিজিক্যাল ক্লাইমেটোলজি তোমরা খুব ভালো করে শিখবে যে ফিজিক্যাল ক্লাইমেটোলজি কি বিষয়গুলো নিয়ে কাজ করে বা কোন বিষয়গুলোর উপরে ফোকাস করে, নিচে দেয়া আছে। তারপরে যাও ডাইনামিক ক্লাইমেটোলজি, এটা মেইনলি কি কাজ করে। তারপরে সিনপটিক, এটা হচ্ছে রিজিওনাল, ওয়ান কাইন্ড অফ রিজিওনাল, বা কেন এটাকে আমরা সিনপটিক বলছি, আর একটা হচ্ছে রিজিয়ন, কেন এবং মানুষ বা তার পরিবেশের সাথে ইন্টার রিলেশনসটা কি সেটা যেখানে দেখা হয়, সেটাই হচ্ছে রিজিওনাল ক্লাইমেটোলজি। আশা করি সবাই বুঝতে পারছো আমার কথা। ওকে ফাইন, তাহলে আজকে এতটুকুই থাকুক। আমরা এইটুকু পর্যন্ত অনেকখানি কিন্তু আমরা পড়ে ফেলেছি অলরেডি। হ্যাঁ, দেখো আবার একটু যাও, ক্লাইমেটোলজি কি, হ্যাঁ, ক্লাইমেটোলজি মেইন কি বিষয়গুলো নিয়ে কাজ করছে, তারপরে হচ্ছে ক্লাইমেটোলজি কোত্থেকে উৎপত্তি হলো, কি নামের থেকে, এবং কোন জায়গার ওয়ার্ল্ডের কিরকম ভাবে এটা আমরা করছি সেটা আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করেছি, অক্ষরেখাকে বেস করে বিশেষ করে। তারপরে আমরা ক্লাইমেটোলজির সাথে মেট্রোলজি এবং জিওগ্রাফির কি রিলেশন সেটা দেখলাম। ডেফিনিশনস অফ ক্লাইমেটোলজি আমরা দেখলাম। তারপরে হচ্ছে আমরা দেখলাম ব্রাঞ্চেস অফ ক্লাইমেটোলজি, 4টা ব্রাঞ্চ, ফিজিক্যাল, ডাইনামিক, সিনপটিক এবং রিজিওনাল। তাহলে এই আরেকটা আছে অ্যাপ্লাইড এবং হিস্টোরিক্যাল। This branch of climatology concerned with the applications, তার মানে এটা যেহেতু অ্যাপ্লাইড বলছি, এটার অ্যাপ্লিকেশনস সেটা নিয়ে যেখানে কাজ করছি সেটা অ্যাপ্লাইড ক্লাইমেটোলজি। It analyze the relationship climatology to other sciences. আরেকটা লাস্টে আছে দেখো হিস্টোরিক্যাল, যারা যে ক্লাইমেটোলজিটা তার হিস্টোরিক্যাল স্টাডি করে সেটাকে আমরা বলছি হিস্টোরিক্যাল ক্লাইমেটোলজি। তো আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার না, আসলে দুইটা চ্যাপ্টার যখন হয়ে যাবে আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্ট দিয়ে দিব, তোমরা হচ্ছে এগুলা সুন্দর করে পড়ে আপডেট করে রাখবা। এই যে অ্যাপ্লাইড, এই যে ফিজিক্যাল ব্রাঞ্চ গুলো বিশেষ করে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন, হ্যাঁ, উত্তর, বড় কোশ্চেনের উত্তর, যে 6টা ব্রাঞ্চ আছে ফিজিক্যাল, ডাইনামিক। কোন বই থেকে পড়বো, বই সাজেস্ট করেন? তোমাদের ওরকম নাই আমাদের, আচ্ছা তোমাকে আমি বইয়ের রেফারেন্স দিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাহলে এটা হচ্ছে তোমরা এমনিতে যে কোনো জায়গায় তোমরা, যেহেতু এখন তো অনলাইন বেস সব তোমরা পেতে পারো, অনলাইনেই তো হাজার, আমি তোমাদেরকে বইয়ের রেফারেন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর তোমরা যতটুকু পড়ছি যেভাবে বলছি তোমরা সেভাবে ধরো। আগেই বলছি এই যে 6টা ক্লাইমেটোলজির যে ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ গুলো দিয়ে একটা বড় কোশ্চেন হয়। আমি তো এখানে জাস্ট জিস্টুকু তুলে এনেছি, তোমরা এটাকে ফলো করবা। আমি তোমাদেরকে বইয়ের রেফারেন্স দিয়ে দিচ্ছি। তো ওকে, আজকে এখানেই থাকুক, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, এই তো আছি, ক্লাস